আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সরকারি ইসলামী কলেজের প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে সকল ছাত্রছাত্রী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি আশা করি তোমরা অবশ্যই ক্লাস দেখার পরে তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের নাম রোলগুলো লিখে দিবে। তাহলে স্যাররা কী করতে পারে, বুঝতে পারে যে তোমরা ক্লাসগুলো দেখতেছো। তো এই আশা ব্যক্ত রেখে আমি আমার ক্লাস শুরু করছি। তো আজকে আমি তোমাদের সাথে পঞ্চম অধ্যায়, পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় হচ্ছে ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, কাজ, ক্ষমতা এবং শক্তি নিয়ে আমি কথা বলবো। তো আমাদের বাস্তব জীবনে এই অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে আমাদের কাজ, ক্ষমতা এবং শক্তি, যে এগুলো দিয়ে আমরা কিভাবে বাস্তব জীবনে এগুলো প্রয়োগের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ ইজিলি করতে পারি। তো পদার্থবিজ্ঞানের একটা সুফল কথা হচ্ছে যে এর দ্বারা আমরা কিভাবে যে অল্প পরিশ্রমে বেশি কাজ সম্পাদন করতে পারি, অল্প এনার্জিতে আমরা কিভাবে বেশি এনার্জি পেতে পারি, এই ধরনের কথাগুলো এই পঞ্চম অধ্যায়ে রয়েছে। তো আমরা আজকে এই যে কাজ, ক্ষমতা এবং শক্তি নিয়ে আমরা দেখি কি করা যায়, এবং এখান থেকে আমরা কতগুলো ইম্পর্টেন্ট যে সূত্র এবং ফর্মুলা রয়েছে এই সূত্রগুলো শেখার চেষ্টা করব। তো আমরা দেখি আসলে অ্যাকচুয়ালি কাজ কাকে বলে। তো ফিজিক্সের ভাষায় কাজ হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যদি ক্লাসিক্যাল মেকানিক্স, আমরা কোয়ান্টাম মেকানিক্সে যাব না, ক্লাসিক্যাল মেকানিক্স ক্ষেত্রে আমরা জানি যদি আমি এভাবে দাঁড়িয়ে থাকি, যদি কিয়ামত পর্যন্ত এভাবে দাঁড়িয়ে থাকি, তাহলে ফিজিক্সের ভাষায় আমার কোনো কাজ হবে না। কারণ কাজের শর্ত হচ্ছে স্মরণ হতে হবে, বলের সাথে সাথে কি হতে হবে, স্মরণ হতে হবে। যদি স্মরণ না হয় তাহলে কাজ সম্পাদিত হবে না। এই জন্য আমরা বলতে পারি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস অফ ফিজিক্স, ইফ দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট দেয়ার ইজ নো ওয়ার্ক। যেখানে স্মরণ নাই সেখানে কাজও নাই। তাহলে আমরা জানি, এগুলো আমরা 9-10 শিখেছি যে কাজ কাকে বলে। আমরা জানি বল এবং স্মরণের গুণফলকে আমরা কি বলতে পারি, কাজ বলতে পারি। তো কাজ কয়েক ধরনের হতে পারে, ধনাত্মক কাজ হতে পারে, ঋণাত্মক কাজ হতে পারে, শূন্য কাজ হতে পারে। তাহলে আমরা একটু জিনিস দেখে নিই। তো আমার এখানে হচ্ছে একটা জিনিস, সেখানে আমি একটা বক্স রেখে দিলাম, সাপোজ এরকম একটা বক্স রেখে দিলাম। তো এই বক্সের উপরে যদি আমি বল প্রয়োগ করি, এফ বল প্রয়োগ করলাম, এফ ফোর্স যদি আমি প্রয়োগ করি, তাহলে এর স্মরণ হবে। তাহলে এর কি হবে, স্মরণ হবে। বক্সটা এদিকে চলে আসতে পারে, এদিকে চলে আসতে পারে। তাহলে আমি বল প্রয়োগ করেছি এখানে, তো এখান থেকে এখানের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমি কি বলতে পারি, এস বলতে পারি। তাহলে এখানে দেখা গেল যদি বল এবং স্মরণের দিক একই দিকই হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে এক ধরনের কাজ হবে। তো আমরা সাধারণত জানি কাজ কাকে বলে, বল ইন্টু স্মরণের গুণফলকে আমরা কি বলি, কাজ বলি। কাজকে ওয়ার্ক, দ্যাট মিনস আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি। ফোর্স, দ্যাট মিনস এটাকে বলি আমরা ফোর্স। আর এটা হচ্ছে কি স্মরণ, এটাকে বলি আমরা ডিসপ্লেসমেন্ট। স্মরণ, ডিসপ্লেসমেন্ট, স্মরণ। তাহলে আমরা ওয়ার্ককে প্রকাশ করি ডাব্লিউ দ্বারা, এফকে প্রকাশ করি ফোর্স এফ দ্বারা, এবং স্মরণকে প্রকাশ করি আমরা এস দ্বারা। তাহলে যদি আমি ভেক্টর ফর্মে লিখতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, এফ ডট এস। যদি স্কেলার গুণন, আমরা শিখিয়েছিলাম যে আসলে স্কেলার গুণন কাকে বলে, দুটি ভেক্টরের যে গুণন একটা স্কেলার রাশি পাওয়া যায় তাকে স্কেলার গুণন বলে। তাহলে এফ আর এস এর মধ্যবর্তী কোণ একই দিকে যদি ওরা ধাবিত হয়, তাহলে দুইটার মধ্যবর্তী কোণ আমরা কি বলতে পারি, 0 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু কি ডিগ্রি, 0 ডিগ্রি। তো আমি যদি মনে করো যে এখানে এই একটা কিছু রয়েছে, হ্যাঁ, তো আমি এই যে বইয়ের উপরে মনে করো যে একটা এই ক্যালকুলেটর রেখে আমি কি করতেছি, এরকম বল প্রয়োগ করতেছি। তাহলে আমি বল প্রয়োগ করতেছি, এই যে বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করতেছি। তাহলে বলের দিকে আমার যে স্মরণ হচ্ছে, দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে এক ধরনের হবে। যদি আমি বল প্রয়োগ করতেছি এইভাবে, আমার বস্তুটা চলে গেল অন্যদিকে, অথবা আমি বস্তুটা এইদিকে চলে গেল আর বলটা চলে গেল এইদিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি না হয়ে কত হবে, 90 ডিগ্রি। আবার যদি আমি এভাবে বল প্রয়োগ করতেছি, বলের দিকে যদি আমার স্মরণ হয়ে যায়, স্মরণটা যদি দিকে না হয়ে বিপরীত দিকে হয়ে যায়, অর্থাৎ আমি বল প্রয়োগ করতেছি এভাবে, এটা উল্টা চলে আসলো এভাবে, অর্থাৎ একটা আরেকটার বিপরীত দিকে যদি হয়ে যায়,
হ্যাঁ, তাহলে যদি বিপরীত দিকে হয়ে যায়, আমরা জানি এক সরল গুণ হয়, তো এর ধরনের কিছু আছে। আমি বল প্রয়োগ করলাম, আমি যে বল প্রয়োগ করছি সেটা পেছনের দিকে চলে আসলো, বস্তুটা সামনের দিকে চলে গেল। যদি এ ধরনের ঘটনা হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। যদি 180 ডিগ্রি হয় তাহলে কাজ হবে আরেক ধরনের কাজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, এর মানে আমরা কি জানি, W = Fs। Fs দ্বারা আমরা কি লিখতে পারি, Fs cos θ। কারণ আমরা শিখেছিলাম কি যে A ডট B আমরা শিখেছিলাম AB cos θ। যেটা ভেক্টর রাশি যদি AB হয়, ঠিক এখানে আমরা লিখতে পারি Fs cos θ। যদি থিটার মানটা কত হয়, 0 ডিগ্রি হয়, কত হয়, θ = 0 ডিগ্রি হয়, তাহলে cos 0 ডিগ্রিতে 1, এর মানে W = আমরা কি পাই, Fs। এটাকে আমরা বলতে পারি কি কাজ, ধনাত্মক কাজ। কি কাজ, ধনাত্মক কাজ আমরা বলতে পারি, ধনাত্মক কাজ। এখন যদি কোনো কারণে দুইটার মধ্যবর্তী কোণটা অন্য দিকে চলে যায় তাহলে আমাদের কি ধরনের কথা হবে, তাহলে ধনাত্মক কাজ আমরা পাইলাম। এই ধনাত্মক কাজের শর্ত, আমাদের শর্তগুলোও জানতে হবে। তাহলে ধনাত্মক কাজের শর্তটা কি, ধনাত্মক কাজের শর্ত কি হবে আমার, এই যে আমি যে বল প্রয়োগ করলাম F, আর এইদিকে যে আমার সরণ হলো S, এটা হচ্ছিল θ। এখন দুইটা যদি একই দিকে চলে যায় তাহলে এদের মধ্যবর্তী θ = কত হয়, 0 ডিগ্রি। তাহলে এর মানটা কত হবে, 90 ডিগ্রির চেয়ে আমার কি হবে, অবশ্যই আমার কম হবে। তাহলে এটা শর্তটা কি, তো আমরা লিখতে পারি 0 smaller than or equal to θ, আর কি smaller than আমরা লিখতে পারি হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই শর্তটা যখন অ্যাপ্লিকেশন হবে তখন সেটাকে আমরা কি কাজ বলবো, ধনাত্মক কাজ। এখন আমরা দেখবো হচ্ছে ঋণাত্মক কাজ। যদি ঋণাত্মক কাজ হয়, আমি বল প্রয়োগ করলাম হচ্ছে এইদিকে F, কোনো কারণে সরণ হয়ে গেছে এর উল্টো দিকে, সরণের উল্টো দিকে হয়ে গেছে, এটা হয়ে গেল S। তাইলে এর মধ্যবর্তী কোণ কত, 100, θ = আমরা বলি 180 ডিগ্রি। তাহলে এ ধরনের কাজ হলে এ ধরনের কাজকে আমরা বলি ঋণাত্মক কাজ, অথবা এটাকে ধনাত্মক কাজকে আমরা কি বলতে পারি, বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। এটাকে বলতে পারি আমরা ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ। এই ঋণাত্মক কাজকে আমরা বলি বলের বিরুদ্ধে কাজ। কি কাজ, বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ, এটা হলো ঋণাত্মক কাজ। তাহলে ঋণাত্মক কাজের শর্তটা কি হবে, তো এই কাজের শর্তটা আমাদের অবশ্যই জানতে হবে, এগুলো অবজেক্টিভে আসে পরীক্ষায়, আমাদের ভালো করে জানতে হবে। ঋণাত্মক কাজের এই শর্তটা কি হবে, 90 ডিগ্রি or θ or equal to 90 ডিগ্রি না হয় আমাদের কি হবে, 180 ডিগ্রি। অর্থাৎ থিটার মানটা এই রেঞ্জের মধ্যে যখন অবস্থান করবে তখন সেটা কি কাজ হবে, ঋণাত্মক কাজ। তাহলে আমরা যদি ধনাত্মক কাজের শর্ত জানি তাহলে আমার এই শর্তটা পালন করতে হবে, আর ঋণাত্মক কাজের জন্য আমার শর্তটা এটা হবে। অর্থাৎ বল প্রয়োগে, বলের প্রয়োগ বিন্দুর ক্ষেত্রে যে আমার সরণটা হয়, সরণটা যদি বলের বিপরীত দিকে চলে যায় তাহলে এটাকে বলবো আমরা কি, বলের বিরুদ্ধে কাজ অথবা ঋণাত্মক কাজ, সেটা হতে পারে। তাহলে আমরা কি শিখলাম, ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। আরেকটা কাজ সেটা হচ্ছিল শূন্য কাজ। সেটা কি কাজ, শূন্য কাজ। আমরা 3 নাম্বার বলতে পারি সেটা কি কাজ, শূন্য কাজ। একে বলা হয় হচ্ছে শূন্য কাজ, শূন্য কাজ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, এই যে আমরা বলছিলাম যদি বল F হয় আর সরণ যদি কি হয় S হয় এবং θ মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এটাকে বলবো আমরা শূন্য কাজ। বলবো স্যার এই শূন্য কাজ কেমনে হয়, তো
তো আমরা দেখি যে পাখা যে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, অর্থাৎ যে বিন্দু থেকে ঘুরতেছে ওই বিন্দুতে আসলেই সেটা কি কাজ হবে, শূন্য কাজ হবে। অথবা আমরা জানি যে পৃথিবী, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তাহলে এই যে পৃথিবী যে ঘুরতেছে, তাহলে এর প্রত্যেকটা বিন্দুতে আমরা একটা সরণ কল্পনা করতে পারি। এবং এর বিপরীতে আমরা জানি কেন্দ্রমুখী বল উৎপন্ন হয়। যদিও কেন্দ্রমুখী বলটা তোমরা শুনেছো কিনা জানি না। যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাইলে কি বৃত্তের ব্যাসার্ধ বরাবর একটি বল উৎপন্ন হয় কেন্দ্রের দিকে। এই বলটাকে বলা হয় কেন্দ্রমুখী বল অথবা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। তাহলে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন সাধারণত কীরকম ঘটে? ধরো সাপোজ মনে করো যে এই হচ্ছে আমাদের এই যে এই পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরতেছে, মনে করো এই যে এভাবে মুভ করতেছে। তাহলে আমরা একটা পয়েন্টে নিলাম, তো এখানে সরণটা আমি কি ধরলাম, এখানে সরণ ধরলাম হচ্ছে আমি হচ্ছে কি এস সরণ ধরলাম, এস সরণ। তাহলে আমরা জানি, তাহলে এই যে আমরা কেন্দ্রমুখী একটা বল উৎপন্ন হয়, কি হয়, কেন্দ্রমুখী একটা বল উৎপন্ন হয়। এই কেন্দ্রমুখী বলটাকে আমরা বলি হচ্ছে এফসি। এই এফসি হচ্ছে কি একটা ভেক্টর রাশি। তাহলে এর মধ্যবর্তী কোণ যদি আমরা থিটা ধরি, থিটাটা কত হয়, 90 ডিগ্রি। এখন তুমি যেখানে আমরা একটা কল্পনা করি, যদি আমি এখানে কল্পনা করি, এখানেও যদি আমি সরণ ধরি এস, আর এখানে যদি কেন্দ্রমুখী বলটা উৎপন্ন হয় এফসি, তাহলে এফ এবং সি দুইটার মধ্যবর্তী কোণ কত, সবসময় 90 ডিগ্রি। অর্থাৎ পৃথিবী যে ঘুরতেছে, তাহলে পৃথিবী কর্তৃক কৃত কাজ শূন্য হবে। তাহলে তোমার প্রশ্ন আসে আসলে অ্যাকচুয়ালি এত ঘোরা ঘুরতেছে, তে আমার কোথায়, আমার কাজ কোথায়? তা আসলে শূন্য কাজও এক ধরনের, আমরা জানি এটারও একটা মিনিংফুল, কারণ এটা হচ্ছে কি সংরক্ষণ করে অনেক কিছু আমরা জানি। তাহলে শূন্য কাজটাও আমাদের একটা কাজের অন্তর্ভুক্তই হবে। যদিও ফিজিক্সের ভাষায় আমরা কাজ বলতে পারি না, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, ঘুরতেছে। অর্থাৎ আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কাজ হচ্ছে, এবং কাজটা যেহেতু অলওয়েজ অলওয়েজ কেন্দ্রমুখী বলের সাথে সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। অনেকে ভুলবশত সেটা বলে ফেলে না সরণ শূন্য, আসলে সরণ শূন্য না। যখনই যে বিন্দুতে আমরা কল্পনা করব ওই বিন্দুর সাথে যে সরণটা, এবং এই সরণের সাথে এই যে কেন্দ্রমুখী বলটা অলওয়েজ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করার কারণে আমরা লিখতে পারি কি, আমরা জানি যে W is equal to fx, আমরা জানি W is equal to কি f dot s। সুতরাং f s আমরা লিখি কি cos থিটা। যেহেতু এই ঘূর্ণনের মধ্যে থিটার মানটা কত, 90 ডিগ্রি, তাহলে আমরা জানি cos 90 কি 0, cos 90 কত 0, থিটা 90। তাহলে cos 90 0 হলে সব 0 হয়ে যায়, f s 0, দ্যাট মিন্স সব কটাই 0। এর মানে আমাকে কি বোঝা যাচ্ছে, আমাকে কি বলতে হবে, যখন থিটার মান 90 ডিগ্রি হবে, যখন থিটার মান 90 ডিগ্রি হবে, তখন যে ধরনের কাজ হবে ওই ধরনের কাজকে বলি আমরা শূন্য কাজ, অর্থাৎ ঋণাত্মক কাজ। তাহলে ঋণাত্মক কাজ কখন হয়, যখন থিটার মানটা 90 ডিগ্রি হয়। তাহলে ঋণাত্মক কাজ কখন হয়, যখন থিটার মানটা কি এই 180 ডিগ্রি এই সম্পন্ন করে। তাহলে আমরা এটাকে বলতে পারি কি কি হচ্ছে ঋণাত্মক কাজ। আবার অনেক সময় আমরা বলতে পারি যে যখন ধনাত্মক কাজ হয় তখন থিটার মানটা এক ধরনের হয়। তাহলে এই কথাগুলো ভালো করে জানতে হবে আমাদের, যে ধনাত্মক কাজ কি, ঋণাত্মক কাজ কি এবং শূন্য কাজ কি, এবং শর্তগুলো জানতে হবে। এগুলো বিভিন্ন পরীক্ষায় এডমিশন টেস্টে আসে। তাহলে আমরা এই কাজ নিয়ে কিছু কথাবার্তা বললাম। তাহলে কাজের ইকুয়েশনগুলো আমরা বিভিন্নভাবে লিখতে পারি, সেটাও আমাদের জানতে হবে। এখন সাধারণত আমরা ইকুয়েশনগুলো কিভাবে লিখি, কাজ সম্পর্কিত ইকুয়েশনগুলা যদি বলি আমরা কাজ, তাহলে সাধারণত আমরা কি বলি, W is equal to কি f dot s, f dot s কে আমরা কি লিখতে পারি, fs cos থিটা। আবার cos থিটার মান যদি 0 ডিগ্রি হয় তখন আমরা কি লিখি, শুধু fs। যখন থিটার মানটা কি ডিগ্রি
0 ডিগ্রি হয়, তাহলে গেলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস আমরা পেতে পারি। আবার অনেক সময় আমাদের এরকমও থাকে, তাহলে কখনো এটা দিয়ে আমার অঙ্ক করতে হতে পারে, আবার কখনো এটা দিয়ে, আবার কখনো এটা দিয়ে আমার অঙ্ক করতে হবে। তাহলে এইগুলা যে আমরা বলতেছি এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। কি কাজ? ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এর মানে কি? ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স। কনস্ট্যান্ট ফোর্স কি? ধ্রুব বল কি? এটা একটা সুন্দর সংজ্ঞা। ধ্রুব বল অর্থাৎ যে বলের মান সবসময় কি সমান থাকে, মান এবং দিকের কথা যদি আমরা চিন্তা করি, সবসময় একটা কনস্ট্যান্ট মান দেয়, ধ্রুবক মান দেয়। হ্যাঁ, এর মান এবং দিক সবসময় অলওয়েজ একটা সমান থাকে, সেম থাকে, এর কোনো পরিবর্তন নাই। তাহলে সেটাকে বলি আমরা কি? ধ্রুব বল। ধ্রুব বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস আমরা বলতে পারি। তাহলে এই যে আমরা বললাম ধ্রুব বল দ্বারা কৃত কাজ, তাহলে এই কথাগুলো আমাদের আসতে হবে। আবার কখনো এই যে আমরা বলছিলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি মাইনাসের এফ এস, যখন থিটার মানটা কত ডিগ্রি? 180 ডিগ্রি বলছিলাম। আবার আমাদের কত আসে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি 0, যখন থিটার মান কত আসে? 90 ডিগ্রি। এটাকে আমরা বলতে পারি হলো ধনাত্মক কাজ, এটা হচ্ছে ঋণাত্মক কাজ, আর এটা হচ্ছে কি কাজ? শূন্য কাজ। তাহলে এগুলো হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এই কথাগুলো আমাদের জানতে হবে এবং এগুলো দিয়ে আমাদের প্রায় অঙ্ক আসে, আমাদের অঙ্কগুলো করতে হবে। তো এখানে আমাদের এই এফ এর এরকম ইকুয়েশন থাকতে পারে, এফ এর মান দিয়ে আমাদের থাকতে পারে হলো 2i প্লাস 3j প্লাস 5k, তারপর হচ্ছে এই এস এর সরণ আসতে পারে হচ্ছে 5i, হ্যাঁ 3j প্লাস হচ্ছে 2k হলে ডাব্লিউ কত? তাহলে আমরা স্কেলার গুণনের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো এগুলো কি করতে পারি, ইজিলি আমরা এগুলো করতে পারি। তাহলে আমরা এখন দেখব হচ্ছে কি ধ্রুব বল দ্বারা না, এখন আমরা দেখব হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। কি কাজ? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, অর্থাৎ যে বলের মান এবং দিক কতক্ষণ পরে পরে পরিবর্তন হতে পারে। যাদের পরিবর্তন হবে, যে বলের মান এবং দিক কতক্ষণ পরে পরে পরিবর্তন হয়, সেটাকে বলবো আমরা পরিবর্তনশীল বল। সেটাকে বলা হচ্ছে ভেরিয়েশন, অর্থাৎ ভেরিয়েবল ফোর্স, অর্থাৎ পরিবর্তনশীল চেঞ্জিং ফোর্স। তাহলে এখন আমরা দেখব হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। কি কাজ? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কিভাবে হতে পারে? তো আমরা এই যে এখান থেকে এখানে আমরা রওনা দিলাম, তো রওনা দেওয়ার সাথে সাথে আমাদের এরকম 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 ভাবে আমরা আসতে পারি। তাহলে এই যে এখানে আমরা কতগুলা ইয়া টানতে পারি, আমরা এরকম ভাবে আমরা টানতে পারি। তাহলে এর মান দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে যদি আমরা এফ বলি, এটাকে যদি আমরা এস বলি, এফ এর সাথে এস এর চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা ছোট ছোট কি বলতে পারি? এই যে ডেল এস বা ডেল আর বলতে পারি, ডেল আর বলতে পারি। যে ক্ষুদ্র 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 যে সরণগুলা হচ্ছে, তাহলে আর কি আমরা অনেক সময় কি বলতে পারি? সরণ বলতে পারি। অনেক সময় এস কেও কি বলতে পারি? সরণ বলতে পারি। সরণ যখন ক্ষুদ্র ক্ষুদ্র সরণ হয়, তাহলে এটাকে আমরা কি বলি? ডেল্টা আর বলি, ডেল্টা এস বলি। এটা হচ্ছে ক্ষুদ্র সরণ। এগুলোর আমরা কি বলি? ক্ষুদ্র সরণ বলে আমরা চিহ্নিত করতে পারি। ক্ষুদ্র সরণ, এগুলোর কি বলি আমরা? ক্ষুদ্র সরণ। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি পরিবর্তনশীল কৃত কাজ আমরা ধরতে পারি। যদি এই অবস্থাটাকে আমি কি বললাম? এই যে এক্স আই, আর এই জায়গাটাকে বললাম আমি কি? এক্স এফ। তাহলে আমরা লিখতে পারি
ইন্ডিকেশন অফ এক্স আই, ইন্ডিকেশন অফ কি হায়ার লিমিটের মধ্যে এক্স এফ আমরা লিখতে পারি কি ফাংশন অফ আর কি ডেল্টা আর, এরকম লিখতে পারি আমরা ডি আর, অথবা আমরা লিখতে পারি ইন্ডিকেশন অফ এক্স আই এক্স এফ ফাংশন অফ এক্স ডিএক্স লিখতে পারি, অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি এক্স আই এক্স এফ এফ আর, তারপরে কি এই ডি আর লিখতে পারি, অথবা আমি এখানে ডিএসও দিতে পারি, কোনো সমস্যা নেই, ডিএসও দিতে পারি। তাহলে এভাবে আমার অঙ্কগুলো করতে হয়, যে আমরা যদি পরিবর্তনশীল বল দ্বারা কিছু করতে চাই সেটাকে আবার এভাবে আমরা অনেক সময় লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু লিমিট, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিমিট বসাতে পারি, তো লিমিটের মাধ্যমে আমরা এগুলো প্রকাশ করতে পারি। লিমিট ডেল টি এক্সটেনশন 0 আমরা লিখতে পারি ফাংশন অফ আর, তারপর হচ্ছিল ডিআর, এটাকেও আমরা লিখতে পারি। যদিও লিমিটের কথাটা তোমরা এখনো পাওনি, এগুলো নেক্সটে আমাদের আসবে, আমরা এগুলো নিয়ে আমরা কথা বলবো। লিমিট ডেল টি এক্সটেনশন 0 মানে কি, যে এর মানটা খুবই ছোট, সময়টা কি অনেক অনেক ছোট, তো এভাবে আমরা এগুলো কি প্রকাশ করতে পারি। এখন আমরা জানি যে স্প্রিং এর কথা আমরা জানি, যে এখানে আমাদের যে স্প্রিং রয়েছে আমরা জানি অনেক সময় স্প্রিং এর দ্বারাও কি কৃত কাজ সংঘটিত হয়। তাহলে আমরা অনেক সময় জানি যে স্প্রিং এর কথা যে বলি, আমরা অনেক সময় আমরা স্প্রিং এরকম ভাবে একটা ড্রয়িং করতে পারি। সাপোজ ধরো এটা হচ্ছে একটা স্প্রিং, তাহলে স্প্রিং এর যে ইনিশিয়াল অবস্থাটাকে আমরা এক্স আই বললাম, যখন নাকি আমরা এটাকে কি করলাম একদম একটু বড় করে ফেললাম বল প্রয়োগে যখন বড় করে ফেললাম সেটাকে আমরা কি বলতেছি এক্স এফ। তাহলে স্প্রিং কর্তৃক কৃত কাজ, স্প্রিং কর্তৃক কৃত কাজ আমরা লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এ হাফ কে এক্স স্কোয়ার এফ মাইনাস এক্স স্কোয়ার আই, আমরা এভাবে লিখতে পারি। এ কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কি ধ্রুবক, কে হচ্ছে কি স্প্রিং ধ্রুবক। তাহলে অনেক সময় স্প্রিং কর্তৃক কৃত কাজ হচ্ছে ঋণাত্মক হয়, কি হয় স্প্রিং কর্তৃক কৃত কাজ ঋণাত্মক, সেটাকে আমরা অনেক সময় কিভাবে লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এর হাফ কে এক্স স্কোয়ার আমরা লিখতে পারি, সেটা আমাদের জানতে হবে। স্প্রিং কর্তৃক কৃত কাজ ঋণাত্মক, অনেক সময় অবজেক্টিভ আসে, কথাগুলো জানতে হবে। এবং বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হচ্ছে ধনাত্মক, সেটা আমাদের জানতে হবে, সেটা কি ধনাত্মক। এই জন্য আমরা লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি প্লাসের কি লেখা যায় হাফ কে এক্স স্কোয়ার। তাহলে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কি হয় ধনাত্মক, এই ধনাত্মক, এই জন্য এই জায়গাটার মধ্যে আমরা কি ইউজ করতে পারি প্লাস হাফ কে এক্স স্কোয়ার। আর স্প্রিং কর্তৃক কৃত কাজ, স্প্রিং যখন কাজ করে তখন সেটাকে আমরা কি বলতে পারি ঋণাত্মক বলতে পারি, মাইনাসের হাফ কে এক্স স্কোয়ার। ওভারঅল স্প্রিং এর ক্ষেত্রে যে কৃত কাজ হয় সেটাকে হাফ কে এক্স স্কোয়ার এফ মাইনাস এক্স স্কোয়ার আই বলতে পারি। এক্স এফ হচ্ছে কি চূড়ান্ত সরণ, চূড়ান্ত সরণ, আর এক্স আই হচ্ছে আদি সরণ, কি সরণ আদি সরণ। তো কে কি স্প্রিং ধ্রুবক বলে বা বল ধ্রুবক বলে, এগুলো নিয়ে আমরা কথা বলবো, বল ধ্রুবক বলে। তাহলে আমরা এখানে দেখলাম যে স্প্রিং কর্তৃক কৃত কাজ হচ্ছে কি ধনাত্মক, এবং স্প্রিং কর্তৃক কৃত কাজ হচ্ছে ঋণাত্মক, আর বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হচ্ছে ঋণাত্মক। এই কথাগুলো আমাদের ভালো করে জানতে হবে।
এখন আমরা দেখব হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে আমরা দেখতে পারি যখন আমি একটা স্প্রিং এভাবে এখানে ড্রয়িং করতেছি, এটা হলো ওভারঅল স্বাভাবিক অবস্থায় রয়েছে। এই স্বাভাবিক অবস্থাটাকে আমরা কি করতে পারি, যদি আমরা এটার মধ্যে বল প্রয়োগ করে আমরা এটাকে কি করতে পারি, বাড়াতে পারি। এটা নর্মাল অবস্থা। তাহলে এটা কি যে আমরা এই এই যদি আমরা বল প্রয়োগ করি তাহলে সেটা হবে, তাহলে সরণটা কোন দিকে হচ্ছে, সরণ হচ্ছিল এক্স অক্ষ বরাবর নিচের দিকে। যদি আমরা এখানে বল প্রয়োগ করি, ফোর্স দেই, ফোর্স অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু আমরা এম জি প্রয়োগ করি, অর্থাৎ একটা ভর দেই, একটা ওয়েট দেই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে আমরা জানি এখানে একটা ঘটনা হয়, এই আমরা স্প্রিং এর ক্ষেত্রে রিস্টোরিং ফোর্স অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা কি বলি আমরা, কি প্রত্যায়নী বল, সেটাকে ইংলিশে কি বলা হয়, রিস্টোরিং ফোর্স, প্রত্যায়নী বল কাকে বলে, যখন আমরা কোন স্প্রিং এর মুক্ত প্রান্তে কোনো কি দিয়ে, ভর দিয়ে, কোনো ওজন দিয়ে আমরা যদি কোনো বল প্রয়োগ করে যদি এর স্মরণ ঘটাই, ওই স্প্রিংটি তার আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য তথা সাম্য অবস্থায় ফিরে যাওয়ার জন্য যে বল উৎপন্ন হয় সেটাকে বলা হয় রিস্টোরিং ফোর্স। অর্থাৎ আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় যাওয়ার জন্য বা সাম্য অবস্থা পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা বা তার মনের বাসনা নিয়ে সে পূর্বের অবস্থায় যেতে চায় সেটাকে আমরা কি বলি, রিস্টোরিং ফোর্স। এখন মনে করো তোমরা যখন ক্লাস করতে আসো, আমরা কি ক্লাসের মধ্যে তোমাদেরকে কতক্ষণ পড়াই, অনেক সময় তোমরা কি হয়ে যাও, টায়ার্ড হয়ে যাও, তখন যেতে চাও কখন, মনে করো যে কখন তুমি তোমার বাড়িতে যেতে চাও, অর্থাৎ তোমাকে নিয়ে আসা হলো, আসার পরে তুমি কি চাও, তুমি তোমার বাড়িতে যেতে চাচ্ছ। এই যে তুমি যেখানে ছিলে এখান থেকে চলে যায় তোমার পূর্বের অবস্থা, অর্থাৎ যেখানে তোমার আদি অবস্থান সেখানে তুমি ফিরে যেতে চাও। ফিজিক্সের ভাষায় সেটাকে বলা হয় রিস্টোরিং ফোর্স। তাহলে একটা স্প্রিং যখন আমরা টান দিয়ে সেটাকে নিচের দিকে নিয়ে আসি, তখন স্প্রিংটা চাই উপরের দিকে চলে যাওয়ার জন্য, সেটাকে বলি আমরা এফ আর। তাহলে রিস্টোরিং ফোর্স কাকে বলে, রিস্টোরিং ফোর্স হচ্ছে যে বলের মাধ্যমে বস্তুটি, স্প্রিংটি সাম্য অবস্থায় ফিরে যেতে চায়, ওই সাম্য অবস্থার যে বলটা এটাকে বলা হয় রিস্টোরিং ফোর্স বা প্রত্যায়নী বল। তাহলে প্রত্যায়নী বল কিসের উপর নির্ভর করে, এটার হচ্ছে একটা আমরা জানি এটা কিসের দ্বারা তৈরি, এটার মেটেরিয়ালটা কি, এবং এর জ্যামিতিক কাঠামোর উপর নির্ভর করে, কি করে, এর জ্যামিতিক কাঠামোর উপর নির্ভর করে এবং এর স্থিতিস্থাপক ধর্ম। তাহলে রিস্টোরিং ফোর্স কার উপর নির্ভর করে, স্থিতিস্থাপক ধর্ম, স্প্রিং এর স্থিতিস্থাপক ধর্ম। 2 নম্বর হচ্ছে এর জ্যামিতিক কাঠামোর উপর নির্ভর করে, জিওমেট্রিক্যাল স্ট্রাকচারের উপর নির্ভর করে, জ্যামিতিক কাঠামো। অনেক সময় পরীক্ষায় আসে, এগুলা কিসের উপর নির্ভর করে, স্প্রিং এর স্থিতিস্থাপক ধর্ম এবং এর জ্যামিতিক কাঠামো ওর উপর নির্ভর করে, জিওমেট্রিক্যাল স্ট্রাকচারের উপর নির্ভর করে কে, রিস্টোরিং ফোর্স। তাহলে এখন আমরা দেখি আসলে যে রিস্টোরিং ফোর্স এর ক্ষেত্রে আমরা যেগুলো পাই সেটা হচ্ছে, তাহলে রিস্টোরিং ফোর্সের ক্ষেত্রে আমরা জানি অনেক সময় যে এই প্রত্যায়নী বলটা, এই প্রত্যায়নী বল কি, প্রত্যায়নী বল এফ আর, রিস্টোরিং ফোর্স স্প্রিং এর সরণ এক্স এর উপর নির্ভর করে, স্প্রিং এর সরণ এক্স এর সমানুপাতিক এবং কি বিপরীতমুখী, সমানুপাতিক ও কি হচ্ছে বিপরীতমুখী। তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, এ বলছে সমানুপাতিক এবং বিপরীতমুখী। যেহেতু আমরা স্প্রিংটাকে নিচের দিকে টেনে নিয়ে আসতেছি তাহলে সরণ হচ্ছে এক্স, কিন্তু এই সরণটা এফ এর কি
সমানুপাতিক আবার বিপরীতমুখী। এই জন্য এফ আর রিস্টোরিং ফোর্স ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল টু লিখতে পারি -x। সুতরাং আমরা কি লিখতে পারি, এফ আর ইজ ইকুয়াল টু হচ্ছে কি একটা ধ্রুবক নিলাম আমরা কে, মাইনাসটা রইলো আর এক্স নিলাম। এই এক্স হচ্ছে একে একটি সমানুপাতিক ধ্রুবক, কে কি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক যাকে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক বলে, যাকে কি বলে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক বলে, বল ধ্রুবক বলে। তো এখন আমরা চলে যাই যে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক কাকে বলে। কোন স্প্রিং এর মুক্ত প্রান্তে সরণ ঘটালে, এই যে আমরা সরণ ঘটালাম, হ্যাঁ এক্স পরিমাণ আমরা সরণ ঘটালাম, কোন স্প্রিং এর মুক্ত প্রান্তে সরণ ঘটালে, এটা ফাইনাল অবস্থায় ছিল এক্স আই, এখানে চলে আসছে হলো এক্স এফ। তাহলে আমার এক্স আই আর এক্স এর মধ্যে পার্থক্য হয়ে গেল, এর মানে সরণ হলো। তাহলে কোন স্প্রিং এর মুক্ত প্রান্তে সরণ ঘটালে সরণের বিপরীতে যে বল উৎপন্ন হয় তাকে বলা হয় স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। অনেক সময় পরীক্ষায় আসে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক কাকে বলে, এগুলো দিয়ে অনেকগুলো প্র্যাকটিক্যাল করতে হবে তোমাদের। সুন্দর একটা টার্ম স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। অনেক সময় পরীক্ষায় আসে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক কাকে বলে, কোন স্প্রিং এর মুক্ত প্রান্তে সরণ ঘটালে সরণের বিপরীতে যে বল উৎপন্ন হয় তাকে বলা হয় স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। তাহলে এখন খেয়াল করো, আমরা এই যে কথাগুলো জানলাম স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। আবার আমি যখন এই যে বলটা প্রয়োগ করলাম নিচের দিকে, এফ ওই বলি বা ডাব্লিউ বলি, নিচের দিকে যে বলটা আমি প্রয়োগ করেছি, এই বলটা আমি নিচের দিকে যে বল প্রয়োগ করলাম, স্প্রিং এর উপর যে বাহ্যিক বল প্রয়োগ করলাম, এই বাহ্যিক বলটা কার সমানুপাতিক, স্প্রিং এর উপর প্রযুক্ত বল, কি বল প্রযুক্ত বল এফ, প্রত্যায়নী বল এফ এর সমান কিন্তু বিপরীতমুখী, কিন্তু কি বিপরীতমুখী। আসলে তো তাই, এই যে আমরা বলটা নিয়েছি, বলটা কি নিচের দিকে টানতেছে আর এফ আরটা টানছি কি উপরের দিকে। তাহলে আমরা কি লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু মাইনাসের এফ আর। সুতরাং আমরা কি লিখতে পারি, মাইনাস এফ আর এর যে ইকুয়েশনটা ছিল আমার কি মাইনাসের কে এক্স, এই মাইনাসের কে এক্স আমরা এখানে বসিয়ে দিতে পারি, মাইনাসে প্লাস হয়ে গেল কি কে এক্স। সুতরাং এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কে এক্স। এটা হচ্ছে কি স্প্রিং এর উপর যে প্রযুক্ত বল প্রয়োগ করেছি সেটা, অর্থাৎ একটা ভর ঝুলিয়ে দিলে যা হয় সেটা হয়ে যায়। হ্যাঁ, তো আমরা স্প্রিং নিয়ে আরো অনেক কথাবার্তা বলবো। হ্যাঁ, নেক্সট ডে আমরা লেবেও আমরা এগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যে স্প্রিং ধ্রুবক কি, স্প্রিং এর সাহায্যে আমরা কি করতে পারি, স্প্রিং এর ক্ষেত্রে যে পর্যায়কাল কি, হ্যাঁ এগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে এখন আমরা কি শিখলাম, এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এই যে কে এক্স আমরা পাইলাম, এখান থেকে আমরা একটা ইকুয়েশন বের করতে পারি, কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স। এই এফটা হচ্ছে কি বল, এর একক কি নিউটন, এক্স এর একক কি মিটার। তাহলে স্প্রিং ধ্রুবক, কার ধ্রুবক, স্প্রিং ধ্রুবক এর একক হচ্ছে কি নিউটন পার মিটার, এর একক কি নিউটন পার মিটার। এখন তোমাকে যদি বলা হয় এই যে একটা স্প্রিং ধ্রুবক 10 নিউটন পার মিটার বলতে কি বুঝো, পরীক্ষায় আসে অনেক সময় তোমাকে প্রশ্ন করা হয় ভাইবার মধ্যে, যখন তোমরা কি সেকেন্ড ইয়ারে যাওয়ার পরে যখন ফাইনাল পরীক্ষা দিবে ইনশাল্লাহ, তখন তোমাদের কি করা হবে, বলবে যে একটা স্প্রিং ধ্রুবক 10 নিউটন পার মিটার বলতে কি বুঝো। তাহলে কি কোনো স্প্রিং এর মুক্ত প্রান্তে কি 10 নিউটন বল 1 মিটার সরণ ঘটালে এর বিপরীতে 10 নিউটন বল উৎপন্ন হয়। অথবা তুমি এভাবে বলতে পারো, কোন স্প্রিং এর মুক্ত প্রান্তে যদি আমি কি 1 নিউটন বল প্রয়োগ করি, তার বিপরীতে 10 মিটার আমার কি সরণ হচ্ছে। অর্থাৎ একটার সাথে একটার হচ্ছে তুলনা করতে হবে। আমি যদি দুইটাকে একসাথে নিয়ে নিই তাহলে সেটা হবে এবং এটা হবে। তো আসলে অ্যাকচুয়ালি আমরা এভাবে বলতে পারি, কোন স্প্রিং এর মুক্ত প্রান্তে সরণ ঘটালে কত মিটার সরণ, কোন
কোন স্প্রিং এর মুক্ত প্রান্তে 1 মিটার সরণ ঘটালে সরণের বিপরীতে 10 নিউটন বল উৎপন্ন হয়। তো এভাবে আমাদের কথাগুলো বলে দিতে হবে। তাহলে আমরা কে ইজ ইকুয়াল টু কি পেলাম, এফ বাই এক্স। এখন এই এফ বাই এক্স কে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। এফ বাই এক্স কে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। তাহলে এফ কে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফ বাই এক্স। সুতরাং এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এম জি বাই এক্স। সুতরাং এগুলা দিয়েও আমাদের অঙ্ক করতে হয় এম জি বাই এক্স। এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখি, হচ্ছে এম জি। তাহলে এখন আমরা দেখব হচ্ছে এই যে স্প্রিং এর হচ্ছে কি বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি। একে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি। এটাকে আমরা লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার। আমরা লিখতে পারি কি হাফ কে এক্স স্কোয়ার। আবার এই কে সমান সমান আমরা লিখতে পারি এফ বাই এক্স, হাফ কে কে মানে কি এফ বাই এক্স, আবার হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে থাকে কি এক্স এক্স কেটে ফেলে থাকে হাফ এফ এক্স থাকে। আবার এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি এম জি, তাহলে হাফ এম জি এক্স। তাহলে আমরা কি লিখতে পারি হাফ এম জি এক্স অথবা হাফ এফ এক্স বা হাফ এম জি এক্স। তাহলে এই যে কে এর মাত্রাটা অনেক সময় আমরা কি লিখি নিউটন। আমরা জানি বলের মাত্রা আমরা জানি এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কি এম এ, আর এক্স তো এক্স এ, এম এর মাত্রা হইলো এম, ত্বরণের মাত্রা হইলো কি এল টি ইনভার্স মাইনাস টু, আর এল 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 কেটে ফেললে তখন কি থাকে আমাদের এম টি ইনভার্স টু। এটা কার মাত্রা, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক কে এর মাত্রা, সেটাও আমাদের জানতে হবে। ঠিক আছে কিনা, এই কথাগুলো আমাদের ভালো করে জানতে হবে। তাহলে এটা দিয়ে আমাদের প্র্যাকটিক্যালি অনেক কাজে লাগে। তো এগুলো আমাদের অবশ্যই জানতে হবে এবং পারতে হবে, এবং তোমাদের খাতায় নোট করতে হবে এই যে স্যারের যে কথাগুলো আমরা বললাম। তো ওভারঅল স্প্রিং ধ্রুবক ইউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখি হাফ কে এক্স স্কোয়ার। তো আশা করি তোমরা এই কথাগুলো একটু জানবে এবং বুঝবে, বোঝার চেষ্টা করতে হবে, এবং এগুলো দ্বারা আমরা কি অনেক প্র্যাকটিক্যাল এবং অনেক অঙ্ক করতে হবে। আবার আমরা জানি বল বিভিন্ন ধরনের, আমরা জানি সংরক্ষণশীল বল। কি বল, সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সমান সমান শূন্য হয়। সাপোজ আমি মনে করো যে এখান থেকে এখানে একটা হচ্ছে আমরা জানি এর উচ্চতা হইল এইচ, যখন আমি উপরে উঠতেছি তাইলে কি হয় মানে মাইনাসের এম জি ওই এইচ হয় বিভব শক্তি, যখন আমি নিচে নামি তাহলে আমার বিভব শক্তি কি হয় প্লাসের এম জি এইচ। তাহলে টোটাল কাজ কত, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এটা ধরলাম W1 আর এটা ধরলাম W2, তাহলে W1 প্লাস W2 যদি যোগ করে ফেলি তাহলে কি হবে মাইনাসের mgh প্লাসের mgh, টোটাল বিয়োগ করলে কি হয়ে যায় 0 হয়ে যায়। এর মানে কি সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ হচ্ছে শূন্য। এখন আমরা আসবো হচ্ছে অসংরক্ষণশীল বল কর্তৃক কৃত কাজ। অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। তো আমরা জানি যখন আমি এখান থেকে এখানে যাব, যদি আমি চিন্তা করি এ বিন্দু থেকে আমি কোথায় যাচ্ছি, এলো বি বিন্দুতে, তাহলে এখান থেকে আমার একটা রাস্তা হতে পারে, এভাবে আরেকটা রাস্তা হতে পারে, এবং রাস্তাটা যদি অমসৃণ হয়, কি হয় অমসৃণ হয়,
তাহলে আমি যাচ্ছি কোন দিকে, এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে। তাহলে আমি যদি এভাবে বলটা প্রয়োগ করি, যদি আমি এভাবে যেতে চাই, তাহলে কি আমার সরণের বিপরীতে আর একটা বল উৎপন্ন হবে। আবার যদি আমি বি বিন্দু থেকে এ বিন্দুতে যেতে চাই, তাহলে আমার এই বিপরীতে আর একটা বল উৎপন্ন হবে, এই যে ডিআর। আবার এর বিপরীতে এখানে আমার আর একটা বল উৎপন্ন হবে। এটাকে যদি ক্ষুদ্র সরণটা আমরা ডিআর বলি, তাহলে একটা আর একটার বিপরীতে হবে যদি তলটা কি হয়, অমসৃণ হয়, অর্থাৎ ঘর্ষণযুক্ত হয়। অমসৃণ বলতে কি, যদি ঘর্ষণ হয়, ঘর্ষণ সম্পর্কিত কিছু থাকে। যেমন আমরা যখন পায়ে দিয়ে হাঁটি, তখন কি হয়, ফ্লোরের মধ্যে আমাদের পাটা কি করে যেতে চায়, কিন্তু ফ্লোরটা আমাকে বাধা দেয়। হ্যাঁ, এই যে ঘর্ষণজনিত যে বাধাটার জন্য আমার অসংখ্য বল কর্তৃক কৃত কাজ শূন্য হয় না। কি হয় না? শূন্য হয় না, শূন্য হয় না, কিন্তু সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ শূন্য হয়। তাহলে আমি বল প্রয়োগ করতেছি এদিকে, তাহলে এদিকে আমার কি হবে, বলের বিপরীতে আমার আরেকটা, হ্যাঁ কি হবে, বলের বিপরীতে আমার এই কি তোমার এই একটা বল উৎপন্ন হবে, ফ্রিকশনাল কাইনেটিক এনার্জি, যেটাকে আমরা বলি ঘর্ষণজনিত যে বল উৎপন্ন হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বল প্রয়োগ করতেছি এদিকে, আমার বাধাটা এর বিপরীত দিকে আসবে। তাহলে এই যে এই বল প্রয়োগ করলাম হচ্ছে এইদিকে, তো আমাকে বাধা দিচ্ছে এর বিপরীতে। বল প্রয়োগ করতেছি আমি এইদিকে, আমার বাধা দিচ্ছে এর বিপরীতে। আমি এইদিকে আসতে যাচ্ছি, আমাকে বাধা দিচ্ছে এইদিকে। তাহলে এখানে আমাদের এই যে এই W1 পরিমাণ কাজটাকে আমি কি বলতে পারি, মাইনাসের কি ফাংশন অফ এফ কে ডট কি ডিআর। আর এই কাজটাকে আমি বলতে পারি W2 ইন্টিগ্রেশন অফ এফ কে ডট ডিআর। অর্থাৎ আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি, এ থেকে বির দিকে যাচ্ছি। আবার আমি কোথা থেকে কোথায় আসছি, বি থেকে এর দিকে আসছি। তাহলে আমার টোটাল কাজ W = আমরা লিখতে পারি W1 প্লাস W2। তাহলে W পরিমাণ কাজ কি, আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি, এ থেকে বির দিকে যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি, এ থেকে বির দিকে যাচ্ছি। তাহলে আমার কি লিখতে হবে, মাইনাসের এফ কে ডট ডিআর, এ থেকে কোথায় যাচ্ছি, বির দিকে যাচ্ছি, প্লাস আবার এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, আমরা কি লিখতে পারি, বি থেকে এ এফ কে ডট হচ্ছে কি ডিআর। কিন্তু দুইটাকে যদি যোগ করি তাহলে আমার কি হবে না, সমান নট 0 হবে। অর্থাৎ এটা হলো ফ্রিকশনাল, অর্থাৎ ঘর্ষণজনিত বলের ক্ষেত্রে আমি যেভাবে বল প্রয়োগ করব, বলের বিপরীতে আমার একটা ঘর্ষণ বল উৎপন্ন হবে। এটা হলো ঘর্ষণ বলের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। তাহলে ঘর্ষণ বলের ক্ষেত্রে যে ধরনের কাজ হয় সেটাকে আমরা অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ বলবো। আর যদি আমরা অভিকর্ষ বলের দ্বারা এবং বিরুদ্ধে কাজের কথা বলি, তাহলে সেটা হবে সংরক্ষণশীল বল। অর্থাৎ কোনো বিন্দু থেকে আমরা যখন কাজটা শুরু করি, ওই বিন্দু থেকে যখন আবার পুনরায় ওই বিন্দুতে যখন আমরা পুনরায় আসি, যদি আমাদের টোটাল কাজ শূন্য হয়, তাহলে সেটাকে বলা হয় সংরক্ষণশীল বল। আর যে বিন্দু থেকে কাজ শুরু করলাম, ওই বিন্দুতে আসার পরে যদি আমার কাজ শূন্য না হয়, তাহলে ওই ক্ষেত্রে যে বল দ্বারা আমরা কাজটা করলাম, ওই কাজটাকে বলা হয় অসংরক্ষণশীল বল। তাহলে একটা হলো কনজারভেটিভ ফোর্স, একটা কি নন কনজারভেটিভ ফোর্স। তাহলে এই কথাগুলো আমাদের ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আশা করি তোমরা সবাই ক্লাসটা উপভোগ করবে, এবং এই আশা ব্যক্ত রেখে আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।